হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা? কেমন আছে সবাই? আশা করি ভালো আছে। তো আজকে আমাদের পর্যায় সারণীর ৩য় নাম্বার লেকচার। তো আজকে আমরা পড়ব মৌলের পর্যায়ভিত্তিক ধর্ম। মৌলের পর্যায়ভিত্তিক ধর্মগুলো কি কি? প্রথমে হচ্ছে ধাতব ধর্ম। ধাতব ধর্ম কি? যেগুলো চকচকে আঘাত করলে কি শব্দ করে, ধাতব শব্দ করে, তাপ ও বিদ্যুৎ পরিবাহী তাকে ধাতু বলে। কিন্তু রসায়নের ভাষায় ধাতু কি? যে সকল মৌল এক বা একাধিক ইলেকট্রন দান করে তাদেরকে কি ধাতু বলে। আর ধাতুর এই ইলেকট্রন দান করার ক্ষমতাকে ধাতব ধর্ম বলে। ধর্মকে যে মৌল যত সহজে ইলেকট্রন দান করতে পারবে তার ধাতব ধর্ম তত বেশি। ধাতব ধর্ম যে সকল মৌল এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয় তাদেরকে ধাতু বলে। ধাতুর এই ইলেকট্রন ত্যাগের ধর্মকে ধাতুর ইলেকট্রন ত্যাগের ধর্মকে ধাতব ধর্ম বলে। যে সকল মৌল যে মৌলের পরমাণু যে মৌল যত সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারে যে মৌল যত সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারে তার ধাতব ধর্ম বেশি। মনে করো আমরা জানি গ্রুপ পর্যায় সারণীর গ্রুপ 1 ও 2 13 মৌলগুলো হচ্ছে ধাতু। গ্রুপ 1 ও 2 এর মৌলগুলো গ্রুপ 1 ও 2 এবং 13 কিছু মৌল। গ্রুপ 1, 2 ও 13 কিছু মৌল ধাতু। ধাতব ধর্ম বাম থেকে পর্যায় সারণীর এই একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে ধাতব ধর্ম কি হয়? হ্রাস পায়। একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে ধাতব ধর্ম হ্রাস পায়। তোমরা একটা ছন্দ মনে করবে যে বিধাতার পরীক্ষা। বিধাতার পরীক্ষা। বিতে হচ্ছে বিজারণ ক্ষমতা। বিজারণ ক্ষমতা। ধাতে হচ্ছে ধাতব ধর্ম।
ধাতব ধর্ম হচ্ছে পারমাণবিক আকার, পারমাণবিক আকার। খাতে হচ্ছে ক্ষার ধর্ম। বিধাতার পরীক্ষা হচ্ছে বিজারণ ক্ষমতা, ধাতব ধর্ম, পারমাণবিক আকার, ক্ষার ধর্ম। এগুলো হচ্ছে পর্যায় সারণের একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে হ্রাস পায়। কি এগুলো? এগুলো একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে হ্রাস পায়। দেখা যায় তাহলে গ্রুপ 1, 2 ও 13 কিছু মৌল, গ্রুপ 1, 2 ও 13 কিছু মৌল ধাতু। তাহলে 1, 2 এর ধরো লিথিয়াম, সোডিয়াম কি করে? ইলেকট্রন ত্যাগ করে। সোডিয়াম Na+ এই ইলেকট্রনটা ত্যাগ করে। তারপর কি? ম্যাগনেসিয়াম কি দুইটা ইলেকট্রন ত্যাগ করে। ম্যাগনেসিয়াম প্লাস প্লাস ইলেকট্রন, আবার ম্যাগনেসিয়াম প্লাস, ম্যাগনেসিয়াম 2+ প্লাস ইলেকট্রন। তাহলে কি দুইটা ইলেকট্রন? তাহলে একটা ম্যাগনেসিয়াম দুইটা ইলেকট্রন দান করে। দেখি যে সকল মৌল এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয় তাদেরকে ধাতু। সোডিয়াম প্লাস যেহেতু একটা ইলেকট্রন দান করে, তাহলে একটা ধাতু, ম্যাগনেসিয়াম একটা ধাতু। গ্রুপ 1, 2 এর সবগুলো মৌল ধাতু, হাইড্রোজেন বাদে। ধাতুর ইলেকট্রন ত্যাগের ক্ষমতাকেই ধর্ম বলে। এই যে ধাতুগুলো ইলেকট্রন ত্যাগ করবার লাগছে, এই ধর্মটাকেই ধাতব ধর্ম বলে। যে ধাতু যত সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারবে তার ধাতব ধর্ম তত বেশি। তো একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে ধাতব ধর্ম হ্রাস পায়। একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে ধাতব ধর্ম হ্রাস পায়। তো এটা আমরা ছন্দটা দিয়ে মনে রাখলে ভালো হয় যে বিধাতার পরীক্ষা, বিতে হচ্ছে বিজারণ ক্ষমতা, ধাতে হচ্ছে ধাতব ধর্ম, পথে পারমাণবিক আকার, খাতে ক্ষার ধর্ম। এগুলো পর্যায় সারণীর বাম থেকে ডানে গেলে হ্রাস পায়। তাহলে যেহেতু এগুলো পর্যায় সারণী একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে হ্রাস পায়, তাইলে কি এর বিপরীতটা হতে পারে যে জারণ ক্ষমতা কি হবে? একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে বৃদ্ধি পায়। অধাতব ধর্ম একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে বৃদ্ধি পায়। তারপরে পারমাণবিক আকার তো নাই, ক্ষার ধর্ম, মৃৎক্ষা কি ক্ষার, এসিডীয় ধর্ম তো অন্য ওটা থাক। তো আশা করি ধাতব ধর্ম সম্পর্কে বুঝছো। তারপরে অধাতব ধর্ম, যে সকল মৌল এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয়। ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয় তাদেরকে অধাতু বলে। অধাতুর ইলেকট্রন গ্রহণের ধর্মকে অধাতব ধর্ম বলে। যে সকল মৌল যত সহজে ইলেকট্রন গ্রহণ করতে পারে তার অধাতব ধর্ম তত বেশি। যেগুলো মৌল এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয় তাদেরকে অধাতু বলে।
অধাতুর ইলেকট্রন গ্রহণের ধর্মকে অধাতুর গ্রহণের অধাতুক ধর্ম বলে। যে মৌল যত সহজে ইলেকট্রন গ্রহণ করতে পারে তার অধাতুক ধর্ম তত বেশি। যে সকল মৌল এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে ধনাত্মক আয়নে পরিণত হয় তাদেরকে ঋণাত্মক আয়নে পরিণত হয় তাদেরকে অধাতু বলে। আর অধাতুর এই ইলেকট্রন গ্রহণের ধর্মকে অধাতুক ধর্ম বলে। যে মৌল যত সহজে ইলেকট্রন গ্রহণ করতে পারে তার অধাতুক ধর্ম অত বেশি। তাহলে অধাতু কি? অধাতু হচ্ছে গ্রুপ 16, 17 এর মৌলগুলা। গ্রুপ 14 থেকে 16, 16, 17 এর মৌল। ক্লোরিন কি করে? ক্লোরিন যোগ ইলেকট্রন গ্রহণ করে Cl- এ পরিণত হয়। তারপর ধরো ব্রোমিন প্লাস ইলেকট্রন কি করে? ব্রোমিন মাইনাসে পরিণত হয়। তারপর ধরো অক্সিজেন প্লাস ইলেকট্রন, অক্সিজেন একটা ইলেকট্রন করে O- পরিণত হয়। O- আবার আর একটা ইলেকট্রন গ্রহণ করে O2- পরিণত হয়। এগুলো তোমরা পঞ্চম অধ্যায়ে ভালো করে পড়বা। তাহলে অধাতুক ধর্ম কি? যে সকল মৌল এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয় তাদেরকে অধাতু বলে। অধাতুর এই ইলেকট্রন গ্রহণের ক্ষমতাকেই অধাতুক ধর্ম বা গ্রহণের ধর্মকে অধাতুক ধর্ম বলে। যে মৌল যত সহজে ইলেকট্রন গ্রহণ করতে পারে তার অধাতুক ধর্ম তত বেশি। তো অধাতুক ধর্ম কি? অধাতুক ধর্ম হচ্ছে একই গ্রুপের বাম থেকে ডানে গেলে বৃদ্ধি পায়। একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে অধাতুক ধর্ম বৃদ্ধি পায়। অধাতুক ধর্ম বৃদ্ধি পায়। তো এটা প্রায় আমরা যখন আয়নীকরণ শক্তি পড়বো, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা, দেখবো যে একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে এগুলো বৃদ্ধি পায়। যে পারমাণবিক বৃদ্ধি, আয়নীকরণ শক্তিও বৃদ্ধি পায়, ইলেকট্রন আসক্তিও বৃদ্ধি পায়, তারপর তড়িৎ ঋণাত্মকতাও বৃদ্ধি পায়। তো আশা করি এটা সম্পর্কে ক্লিয়ার। আর অতটা প্রশ্ন নাই। তারপরে আছে কি? অপধাতু। এইটা মনে রাখবো ভালো করি যে বিজারণ ক্ষমতা, এর উল্টাটাও কিন্তু বিজারণ ক্ষমতা, ধাতব ধর্ম, পারমাণবিক আকার, খাদ ধর্ম, এগুলো একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে বৃদ্ধি পায়। এর বিপরীতটাও ঘটে যে জারণ ক্ষমতা। যেহেতু বিজারণ ক্ষমতা একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে কি হ্রাস পায়, তাহলে কি জারণ ক্ষমতা এগুলো কি একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে বৃদ্ধি পাবে। তারপরে যেহেতু ধাতব ধর্ম একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে কি হ্রাস পায়, তাই অধাতব ধর্ম কি বিপরীত অধাতব। তাই এগুলো কি একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে বৃদ্ধি পাবে। আশা করি বুঝাইতে পারছি। তারপরে আছে অপধাতু। অপধাতু কি? যে সকল মৌল কোনো সময় ধাতু আবার কোনো সময় অধাতুর মতো আচরণ করে তাকে অপধাতু বলে। মানে কোনো সময় ইলেকট্রন গ্রহণ করে আবার কোনো সময় ইলেকট্রন দান করে। এগুলো হচ্ছে গ্রুপ 13 মৌলগুলো হয়। গ্রুপ 14 মৌল কার্বন, সিলিকন, জার্মেনিয়াম বিশেষ করে অপধাতু হয়ে থাকে। অর্ধধাতু বা অপধাতু। অর্ধধাতু বা অপধাতু।
যে সকল মৌল কখনো ইলেকট্রন গ্রহণ করে আবার কখনো ইলেকট্রন ত্যাগ করে, যে সকল মৌল কোনো সময় ইলেকট্রন দান করে ত্যাগ করে আবার কোনো সময় ইলেকট্রন গ্রহণ করে, তাদেরকে অপধাতু বলে। অপধাতু বলে কি? অপধাতু হচ্ছে গ্রুপ 14 মৌলগুলো, যেমন কার্বন, সিলিকন, জার্মেনিয়াম। গ্রুপ 14 কিছু গ্রুপ 14 কিছু মৌল, সিলিকন, জার্মেনিয়াম, এগুলো হচ্ছে কোনো কোনো সময় ইলেকট্রন দান করে আবার কোনো কোনো সময় ইলেকট্রন গ্রহণ করে থাকে। তারপর হচ্ছে কি বলছে, সাধারণত পর্যায় সারণীর বামের মৌলগুলো ধাতু হয়ে থাকে, ডানের মৌলগুলো অধাতু হয়ে থাকে, আর মাঝের কিছু মৌল অপধাতু হয়ে থাকে। এরপর হচ্ছে আমাদের পরমাণুর আকার বা পারমাণবিক ব্যাসার্ধ। পারমাণবিক ব্যাসার্ধ হচ্ছে একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে হ্রাস পায়, আর একই গ্রুপের ওপর থেকে নিচে গেলে গ্রুপ সংখ্যা বৃদ্ধি পায়। কারণ একই গ্রুপের ওপর থেকে নিচে গেলে একটি করে নতুন শক্তি স্তর বৃদ্ধি পায়, আর একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে কি প্রোটন সংখ্যা যেমন বৃদ্ধি পায়, ইলেকট্রন সংখ্যা ওই রকম বৃদ্ধি পায়, কিন্তু নতুন শক্তি স্তর যুক্ত হয় না। যেহেতু প্রোটন এবং ইলেকট্রন বেশি বৃদ্ধি পায়, সেহেতু তাদের প্রতি আকর্ষণও বেশি হয়, এই আকর্ষণের কারণে আকারটা ছোট হয়ে যায়। তো পারমাণবিক আকার বা ব্যাসার্ধ, পরমাণুর আকার বা পারমাণবিক ব্যাসার্ধ, পরমাণুর আকার বা পারমাণবিক ব্যাসার্ধ। এটা হচ্ছে কি একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে পারমাণবিক আকার হ্রাস পায়। পারমাণবিক আকার হ্রাস পায়। আর একই গ্রুপের উপর থেকে নিচে গেলে পারমাণবিক আকার বৃদ্ধি পায়। কারণ কি, ধরো যখন আমরা বাম থেকে ডানে পাবো, একই পর্যায়ের বাম থেকে ডানে যাব, তখন কি এই যে ধরো একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে ইলেকট্রন প্রোটন সংখ্যা বৃদ্ধি পায় এবং বাইরের শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পায়, কিন্তু নতুন কোনো শক্তি স্তর যুক্ত হয় না।
নতুন কোনো শক্তি স্তর ধরো সোডিয়াম, সোডিয়াম, সোডিয়ামে নিউক্লিয়াস, এটা হচ্ছে প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তর, দুইটা দুইটা, তারপরে হচ্ছে 8, ধরো শেষ শক্তি স্তরে মাত্র একটা, শেষ শক্তি স্তরে মাত্র একটা। এই যে প্রোটন, প্রোটন থেকে শেষ শক্তি স্তরে কিন্তু একটা ইলেকট্রন অনেক দূরে অবস্থান করে, তার প্রতি অতটা আকর্ষণ নাই, অতটা আকর্ষণ হয় না, একটা ইলেকট্রনের অতটা আকর্ষণ হয় না, তাই এর আকার বেশি। তারপরে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, তারপরে ধরো অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে কি হয়? অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে 1 2 3, ধরো এখানে 2টা 2 4, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে কি শেষ শক্তি স্তরে 3টা ইলেকট্রন, 3টা ইলেকট্রন কি অ্যালুমিনিয়ামের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 8 10 13টা, প্রোটন সংখ্যাও 13টা, শেষ শক্তি স্তরে আছে 3টা, তাই প্রোটন কি করে? আকর্ষণ করে, ইলেকট্রন প্রোটন আকর্ষণ করে, এই আকর্ষণ বেশি হয়, যেহেতু শেষ শক্তি স্তরে ইলেকট্রন বেশি তাই আকর্ষণের মান বেশি, তাই আকারও ছোট হয়। আকর্ষণ বেশি মানে কি? আকার সংকুচিত হয়, তাই সোডিয়াম গ্রেটার দেন অ্যালুমিনিয়াম, গ্রেটার দেন অ্যালুমিনিয়াম। আর একই গ্রুপের উপর থেকে নিচে গেলে কি হয়? ধরো হচ্ছে লিথিয়াম, লিথিয়াম, লিথিয়াম কি প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর। লিথিয়ামের ইলেকট্রন সংখ্যা কি? 3টা, 1 2 3টা, তাহলে কি লিথিয়ামের ইলেকট্রন সংখ্যা 3টা। যখন আমরা সোডিয়ামে যাব তখন কি ইলেকট্রন সংখ্যা যেমন প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যা যেমন বৃদ্ধি পায়, তখন কি তার সাথে একটা নতুন শক্তি স্তর বৃদ্ধি পায়, তাই যেহেতু নতুন শক্তি স্তর বৃদ্ধি পায় তাই তার আকার বড়, আর প্রোটন ইলেকট্রনের আকর্ষণ ওটা কম হয়, নতুন শক্তি স্তর একটা যুক্ত হওয়ার জন্য ইলেকট্রন প্রোটনের আকর্ষণ কম হয়। ধরো সোডিয়াম 1 2 3, এখানেও কি এখন কথা বলে যে দোনোটাই তো প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পায়, কিন্তু কেন নিচে একই গ্রুপের উপর থেকে নিচে গেলে পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পায়, পারমাণবিক আকার বৃদ্ধি পায়, কারণ একই শক্তি স্তর একই গ্রুপের উপর থেকে নিচে গেলে একটি করে নতুন শক্তি স্তর বৃদ্ধি পায়, তাই যে পরিমাণ প্রোটন ইলেকট্রন বৃদ্ধি মানে বেশি হয়, যে বৃদ্ধি পায়, তার চেয়ে একটা নতুন শক্তি স্তর যুক্ত হওয়ার কারণে তার উপরের মানে উপরের মৌলের চাইতে নিচের মৌলের আকার বেশি হয়ে থাকে। আর একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে, বাম থেকে ডানে গেলে কি প্রোটন সংখ্যা বৃদ্ধি পায়, ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পায়, কিন্তু নতুন কোনো শক্তি স্তর যুক্ত হয় না। নতুন কোনো শক্তি স্তর যুক্ত না হয় প্রোটন ও ইলেকট্রনের মধ্যে আকর্ষণটা বেশি হয়ে থাকে, তাই আকার ছোট হয়। যত আকর্ষণ বেশি হয় তত কি আকার ছোট। আশা করি এটা বুঝাইতে পারছি। এমনকি এখানে আছে যে হলো তোমার এস ব্লক পূর্ণ অরবিটাল বা অর্ধপূর্ণ অরবিটালের আকার বড় হয়ে থাকে সাধারণত, আর সবচেয়ে উচ্চ নিষ্ক্রিয় গ্যাসের আয়নীকরণ শক্তির মান প্রচুর হয়ে থাকে। নিষ্ক্রিয় গ্যাসের আয়নীকরণ শক্তি কিন্তু মারাত্মক। আশা করি তুলছো, মিশাই দেই। অর্ধপূর্ণ ও পূর্ণ অরবিটালের ক্ষেত্রে অর্ধপূর্ণ ও পূর্ণ অরবিটালে কি আয়নীকরণ শক্তি বেশি হয়ে থাকে। অর্ধপূর্ণ ও পূর্ণ অরবিটালে
না না, এটা এই জায়গায় না, সরি সরি, আই এম সরি। তারপরে যে ধরো আয়নের ক্ষেত্রে কি হয়, যে সোডিয়ামের আকার আর সোডিয়াম প্লাস আয়নের আকার কেমন হবে? এটা হবে সোডিয়ামের চাইতে সোডিয়াম প্লাসের আকার ছোট হবে, কারণ যেহেতু সোডিয়াম প্লাস ইলেকট্রন দান করছে, একটা ইলেকট্রন শর্ট, ধরো সোডিয়ামের 11টা প্রোটন 11টা ইলেকট্রন, কিন্তু যেহেতু সোডিয়াম একটা ইলেকট্রন দান করছে তাই এর প্রোটন সংখ্যা 11টায় আছে, কিন্তু ইলেকট্রন সংখ্যা একটা কমে 10-এ নামে গেছে। যেহেতু তাহলে কি আগে ধরো সোডিয়াম, ধরো এটা নিউক্লিয়াস দুইটা, আগে হচ্ছে প্রোটন যটা ছিল ইলেকট্রন যটা ছিল, তাই আকর্ষণ অতটা ছিল না। আর যেহেতু একটা ইলেকট্রন গেছে সেহেতু কি প্রোটন সংখ্যার মান বেশি হয়েছে, প্রোটনের শক্তি বেশি হয়ে গেছে, তাই ইলেকট্রনকে অনেক জোরে আকর্ষণ করে আকার সংকুচিত করে ফেলে, নিউক্লিয়াস মানে হ্যাঁ, ইলেকট্রনের যে কক্ষপথের আকার আছে আকারটা ছোট করে ফেলে, তাই কি সোডিয়ামের চাইতে সোডিয়াম প্লাসের আকার বড়। ক্যাটায়ন, কোনো এমনি একটি মৌলের ক্যাটায়ন মৌলের চেয়ে ক্যাটায়নের আকার ছোট। কোনো মৌলর আকার ক্যাটায়নের আকার, ক্যাটায়ন ওই মৌলের ক্যাটায়ন, সরি অ্যাটায়ন লিখছি, এটা ওই মৌলের ক্যাটায়ন কি কোনো মৌলের চেয়ে তার আয়নের আকার ছোট হয়ে থাকে ধনাত্মক আয়নের ক্ষেত্রে। আর হচ্ছে যদি অ্যানায়ন, ক্যাটায়নের ক্ষেত্রে কি আকার হ্রাস পায়, ক্যাটায়নের ক্ষেত্রে কোনো মৌলের চেয়ে আকার ছোট হয়। আর যদি অ্যানায়ন হয়, অ্যানায়নের ক্ষেত্রে কি হয়, অ্যানায়নের ক্ষেত্রে ব্যাপারটা বুঝো, যে যেহেতু একটা ইলেকট্রন প্রবেশ করে, প্রোটন সংখ্যা কম ইলেকট্রন সংখ্যা বেশি, তাই কি যেহেতু ইলেকট্রন সংখ্যা বেশি তাই প্রোটন সংখ্যার পাওয়ার কমে যায়, প্রোটন সংখ্যার শক্তি কমে যায়, ইলেকট্রনের সংখ্যা শক্তি বেশি হয়ে যায়, তাই কোনো মৌলের সাধারণ মৌলের আকারের চেয়ে তার অ্যানায়নের আকার বড় হয়ে থাকে। ধরো ফ্লোরিন, মিশি দেই, এটা হচ্ছে ফ্লোরিন। জানি কি ফ্লোরিনের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 9টি, হচ্ছে ফ্লোরিন। তাহলে কি এই কক্ষপথটা যাবে প্লাস একটা ইলেকট্রন, এটা হচ্ছে ফ্লোরিন। তো ফ্লোরিন যখন ইলেকট্রন গ্রহণ করে তাইলে কেমন হয়ে যায়, ফ্লোরিন 1, এটা হচ্ছে ফ্লোরিন মাইনাস, যেহেতু ফ্লোরিন ইলেকট্রন যেহেতু গ্রহণ করে তাই এর প্রোটন সংখ্যা কমে যায়, ইলেকট্রন সংখ্যা কি বৃদ্ধি পায়। ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে কি প্রোটন সংখ্যার শক্তি কমে যায়, তাই ইলেকট্রনকে অত সহজে আগে যেভাবে সমসংখ্যক ইলেকট্রন
প্রোটনকে আকর্ষণ করতো, কিন্তু ইলেকট্রন বেশি হওয়ার কারণে কি হয়, অতটা আকর্ষণ করতে পারে না, তাই ক্লোরিনের চেয়ে ফ্লোরিন মাইনাসের আকারটা বড় হয়। তাহলে কি হয়, ফ্লোরিন মাইনাস গ্রেটার দেন ফ্লোরিন। তাহলে কি বলা যায়, অ্যানায়নের আকার গ্রেটার দেন মৌলের আকার। এটা তাহলে একবারে কি লেখা যায়, একবারে লেখা যায় ক্যাটায়নের চাইতে মৌলের আকার বড়, পরমাণু তার চেয়ে অ্যানায়নের আকার বড়। তাহলে কি ক্যাটায়নের চাইতে মৌলের আকার বড়, মৌলের চাইতে অ্যানায়নের আকার বড়। ধরো সোডিয়াম না দেখি, ধরো কি লেখা যায়, সোডিয়াম তো ইলেকট্রন গ্রহণ করে না সহজে। আচ্ছা সোডিয়ামে দেই, এমনি দেই, সোডিয়াম প্লাসের চাইতে সোডিয়ামের আকার বড়, তার চাইতে কি সোডিয়াম মাইনাসের আকার বড়। সোডিয়াম মাইনাস কিন্তু হয় না, ধাতু কিন্তু সহজে ইলেকট্রন গ্রহণ করে না। আশা করি পরমাণুর আকার সম্পর্কে বুঝেছো, আর অতটা নাই। তাইলে কি একবার রিক্যাপ করে দেই, পরমাণুর আকার অতটা লাগে না, এমনি সাধারণ আকার হলে হয় যে একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে পরমাণুর আকার হ্রাস পায়, কারণ একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে কোনো নতুন শক্তি স্তর যুক্ত হয় না, কিন্তু প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পায়। যেহেতু প্রোটন ও ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পায়, তাই তাদের কি আকর্ষণও বৃদ্ধি পায়। এই আকর্ষণ বৃদ্ধির পাওয়ার কারণে প্রধান শক্তি স্তর ছোট হয়ে যায়, তাই পরমাণুর আকার ছোট হয়ে যায়। আর একই গ্রুপের উপর থেকে নিচে গেলে যতই প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পায়, কিন্তু নতুন একটা শক্তি স্তর যুক্ত হওয়ার কারণে কি ইলেকট্রনের আকার, পরমাণুর আকার বৃদ্ধি পায়। তাই একই গ্রুপের উপর থেকে নিচে গেলে পরমাণুর আকার বৃদ্ধি পায়, আর একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে পরমাণুর আকার হ্রাস পায়। আশা করি বুঝেছো। আই এম ক্লিয়ার। তো এরপর হচ্ছে আমাদের আয়নীকরণ শক্তি। আয়নীকরণ আয়নীকরণ শক্তি হচ্ছে কি, গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের 1 মোল গ্যাসীয় পরমাণু থেকে 1 মোল ইলেকট্রন দান করতে বা ত্যাগ করতে যে শক্তির প্রয়োজন, অপসারণ করে 1 মোল ধনাত্মক আয়নে পরিণত করতে যে শক্তির প্রয়োজন, তাকে ইলেকট্রন আয়নীকরণ শক্তি বলে। গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের 1 মোল গ্যাসীয় পরমাণু থেকে 1 মোল ইলেকট্রন অপসারণ করে 1 মোল ধনাত্মক আয়নে পরিণত করতে যে শক্তির প্রয়োজন, তাকে কি ওই মৌলের আয়নীকরণ শক্তি বলে। গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের 1 মোল বিচ্ছিন্ন পরমাণু থেকে 1 মোল ইলেকট্রন অপসারণ করে 1 মোল ইলেকট্রন অপসারণ করে 1 মোল
ধনাত্মক আয়নে পরিণত করতে যে শক্তির প্রয়োজন করতে যে শক্তির প্রয়োজন তাকে আয়নীকরণ শক্তি বলে। আয়নীকরণ শক্তি কি একটি পর্যায়বৃত্ত ধর্ম? একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তি কি? ধরো গ্যাসীয় অবস্থায় একটা মৌল, ধরো সোডিয়াম, 1 মোল পরমাণু থেকে 1 মোল ইলেকট্রন, ধরো 1 মোল ইলেকট্রন অপসারণ করে কি আয়ন বাইরে করে ফেলাইলাম। 1 মোল ধনাত্মক আয়নে পরিণত করতে যে একটা শক্তি দেওয়া লাগে, যে শক্তির প্রয়োজন, এই শক্তিটাকে কি বলে? আয়নীকরণ শক্তি বলে। আয়নীকরণ শক্তি একটি কি তাপহারী প্রক্রিয়া। আয়নীকরণ শক্তি তাপহারী প্রক্রিয়া। আয়নীকরণ শক্তি হচ্ছে একটি তাপহারী প্রক্রিয়া। একই গ্রুপের উপর থেকে নিচে গেলে আয়নীকরণ শক্তি হ্রাস পায়। আয়নীকরণ শক্তি হ্রাস পায়। একই গ্রুপের যখন উপর থেকে নিচে যাব, ধরো লিথিয়ামের শক্তি স্তর কয়টা? 2টে, 1 2, ইলেকট্রন সংখ্যা হচ্ছে 3টে। আর সোডিয়াম 1 2, শক্তি স্তরের সংখ্যা হচ্ছে 3টা। সোডিয়াম 1 2 2 4 6 8। এখানে কি কাছাকাছি কোনটা? লিথিয়াম থেকে সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন, ধরো লিথিয়াম থেকে কি করব আমরা? লিথিয়াম প্লাস ইলেকট্রন এটা করতে চাই, তো এখানে শক্তির প্রয়োজন। এখানে কি লিথিয়ামের নিউক্লিয়াস থেকে সর্ববহিষ্ঠ ইলেকট্রনের কি দূরত্ব কি কম, আর এখান থেকে সোডিয়াম থেকে কি করব? সোডিয়াম এনে কি করব? এনে প্লাস যোগ ইলেকট্রন, এখানে যে শক্তির প্রয়োজন সোডিয়ামের নিউক্লিয়াস থেকে তার সর্ববহিষ্ঠ ইলেকট্রনের দূরত্ব বেশি, তাই যেহেতু দূরত্ব বেশি তাই সেখানে কি আকর্ষণ কম। দূরত্ব বেশি হলে কি আকর্ষণ কম হয়ে থাকে। তাই কি হয়, তোমার বড় স্থির তড়িৎ যখন পড়বা তখন কি পড়বা? তাহলে দুটি হলো আধানের মধ্যে কি বলের পরিমাণ F = 1/4πε0 K Q1 Q2 / R²। তাহলে কি বল কি ব্যস্তানুপাতিক 1/R²। তাহলে বল দূরত্বের ব্যস্তানুপাতিক, বল বা শক্তি ধরতে পারো। তাহলে কি হয়, যত দূরত্ব বাড়বে শক্তির মান কি তত কমবে। তাহলে যেহেতু এখানে লিথিয়ামের চাইতে সোডিয়ামের শক্তির মান বেশি, সোডিয়ামের দূরত্ব বেশি, তাই কি সোডিয়ামের শক্তি কম, আর কি লিথিয়ামে কম শক্তি প্রয়োগ করলে ইলেকট্রনটা বের হয়ে যাবে। সোডিয়ামে বেশি শক্তি প্রয়োগ করতে হবে, তাই লিথিয়ামের চাইতে
সোডিয়ামের আয়নীকরণ শক্তি বেশি। আশা করি এটা হচ্ছে গ্রুপ ভিত্তিক ধর্মটা বোঝাইতে পারছি। তারপর হচ্ছে একই পর্যায়ের বাম থেকে ডান। আশা করি এটাও তোমরা কি মনে মনে বুঝতে পারছো। তো তুলি নেছো মনে হয়, আশা করি দেখা যায়, লেখা দেখা যায়। তো মিশে দেই। যেহেতু দূরত্ব বেশি, তাই কি দূরত্ব বেশি হইলে কম শক্তি প্রদান করলে তার ইলেকট্রন বের হয়ে যায়, তাই লিথিয়ামের চাইতে সোডিয়ামের শক্তি আয়নীকরণ শক্তির মান কম হয়ে থাকে। তারপর হচ্ছে একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায়। তো একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে কি হয়? আয়নীকরণ শক্তি বৃদ্ধি পেয়ে থাকে। তো এখন কেন হয়? একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে কি প্রোটন সংখ্যা বাড়ে, ইলেকট্রন সংখ্যা বাড়ে, তাদের কি আকর্ষণ বেশি হয়, আকার ছোট হয়। আকর্ষণ যেহেতু আকর্ষণ বেশি, তাইলে কি আকর্ষণ বেশি হইলে ইলেকট্রনের আকার ছোট। আকর্ষণ বেশি, তাই এখানে কি ইলেকট্রনকে বের করা কষ্টকর। তাহলে বেশি শক্তির প্রয়োজন, বেশি তাপ দিতে হবে, তাই কি একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে শক্তি বেশি প্রয়োজন হয়। ধরো যেমন সোডিয়াম আর কি ম্যাগনেসিয়াম, সোডিয়াম আর অ্যালুমিনিয়াম। ধরো সোডিয়ামের নিউক্লিয়াস 1 2 3, আর হচ্ছে অ্যালুমিনিয়ামের নিউক্লিয়াস 1 নম্বর 2 নম্বর 3 নম্বর। অ্যালুমিনিয়ামের কি সোডিয়ামের যেখানে সর্বশেষ শক্তি স্তরে মাত্র একটা ইলেকট্রন, কিন্তু অ্যালুমিনিয়ামের সর্ববহিষ্ঠ শক্তি স্তরে 3টা ইলেকট্রন। যেহেতু 3টা ইলেকট্রন, তাই কি 3টা ইলেকট্রনকে আকর্ষণ করে কি করে চাপায় রাখে। আর এখানে শেষ সর্ববহিষ্ঠ শক্তি স্তরে একটা ইলেকট্রন থাকার জন্য অতটা আকর্ষণ করে না। তাই এখানে কি সোডিয়াম প্লাস ইলেকট্রন বের করা সহজ, কম শক্তির প্রয়োজন। কিন্তু যখন অ্যালুমিনিয়ামে যাবা, অ্যালুমিনিয়াম থেকে কি একটা ইলেকট্রন যখন বের করবা, অ্যালুমিনিয়াম প্লাস ইলেকট্রন, তখন শক্তি বেশি প্রয়োজন হবে। তারপরে যদি আরো বেশি অ্যালুমিনিয়াম প্লাস থেকে আরো ইলেকট্রন বের করো, তাহলে কি আরো বেশি মারাত্মক শক্তির প্রয়োজন। অ্যালুমিনিয়াম 2+, অ্যালুমিনিয়াম কিন্তু 3টা ইলেকট্রন দান করতে পারে, অ্যালুমিনিয়াম 3+ যোগ ইলেকট্রন, কিন্তু কি শক্তির পরিমাণ বেশি, ইলেকট্রন বের করা শক্তির পরিমাণ বেশি, শক্তির প্রয়োজন হয়ে থাকে। আশা করি বুঝতে পারছো। তো আয়নীকরণ শক্তি আরো একটা আছে যে পূর্ণ অরবিটাল আর অর্ধপূর্ণ অরবিটালের ক্ষেত্রে আয়নীকরণ শক্তির ব্যতিক্রম ঘটে। ধরো কি অর্ধপূর্ণ অরবিটাল বা পূর্ণ অরবিটালে সুস্থিতির কারণে তাদের আয়নীকরণ শক্তির মান কম হয়। শুধু এটা মনে রাখো, আমাদের এসএসসি লাইফে অতটা নাই। অর্ধপূর্ণ
ও পূর্ণ অরবিটালে আয়নীকরণ শক্তির মান কি বেশি হয়ে থাকে? শক্তি তো অর্ধপূর্ণ ও পূর্ণ অরবিটালে আয়নীকরণ শক্তি বেশি হয়ে থাকে নিষ্ক্রিয় গ্যাসের তাই কি নিষ্ক্রিয় গ্যাস যে গ্রুপ 18 মৌলগুলো আছে তাদের আয়নীকরণ শক্তির মান বেশি হয়ে থাকে। যেমন এখানে ম্যাগনেসিয়ামের কিন্তু কি হয়, ম্যাগনেসিয়াম কত 12 ইলেকট্রন বিন্যাস যদি দেখতে পাই 1s2 2s2 2p6 3s2 এখানে কি এস অরবিটালে কি ইলেকট্রন দোনোটাই কি ভর্তি আছে, তাই ম্যাগনেসিয়ামের আয়নীকরণের শক্তির মান বেশি। তারপরে নাইট্রোজেনের ইলেকট্রন সংখ্যা কত 15, তাই নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস হবে 1s2 2s2 2p6 3s2 3p কি ss psp কত হয় 3। এখানে কি পি অরবিটালে আমরা জানি ঘর সংখ্যা হচ্ছে 3টা, তাই অর্ধপূর্ণ পূর্ণ অরবিটালের ক্ষেত্রে কি ইলেকট্রনের আয়নীকরণ শক্তির মান বেশি হয়ে থাকে। তো এখানে কি লেখা যায়, ধরো সোডিয়াম ম্যাগনেসিয়াম নাম্বার মার্কারের কালি শেষ। সোডিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম সিলিকন উইথ ফসফরাস সালফার, এদের আয়নীকরণ শক্তি যদি আমরা বের করতে চাই, প্রথম আয়নীকরণ শক্তি কি সোডিয়াম থেকে একটা ইলেকট্রন বের করা, সোডিয়ামের চাইতে সোডিয়াম প্লাস হয়ে গেল, সোডিয়ামের চেয়ে কিন্তু কি ম্যাগনেসিয়ামের বেশি, তার চেয়ে অ্যালুমিনিয়ামের বেশি হওয়া কিন্তু ম্যাগনেসিয়ামে হচ্ছে পূর্ণ অরবিটাল থাকার কারণে অ্যালুমিনিয়ামের চাইতে ম্যাগনেসিয়ামের আয়নীকরণ শক্তির মান বেশি। তারপরে হচ্ছে সিলিকন, তারপরে কি ফসফরাসের কিন্তু অর্ধপূর্ণ, যেটা নাফিস আছে আন্টির বাসায়, নাফিস নাইট্রোজেনের নিচে ফসফরাস, তাই কি ইলেকট্রন বিন্যাস একই প্যাটার্ন অর্থাৎ অর্ধপূর্ণ, তাই তারপরে সালফার, তারপরে হচ্ছে ফসফরাস, এটা হচ্ছে প্লাস। প্রথম ইলেকট্রন আসক্তি, দ্বিতীয় ইলেকট্রন আসক্তি তোমাদের লাগবে না, তাই ওটা এইটা পড়াই বেশি। আয়নীকরণ শক্তি দ্বিতীয় আয়নীকরণ শক্তি অতটা লাগবে না, এটা বললে তাতে আলহামদুলিল্লাহ। এটা কি বসছো, তোমরা কি বসছো না ওভারডোজ হয়ে গেছে? যদি এগুলো কোনো হয় এগুলো পড়ার দরকার নেই, এগুলো কিন্তু হাই লেভেলের। একটু ব্রেনটা খোলার জন্য তো আশা করি তুলে নিছো। মিশিরেই
তারপর কি, তারপর হচ্ছে কি ইলেকট্রন আসক্তি। আসক্তি, ইলেকট্রন আসক্তি কি? গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের এক মোল বিচ্ছিন্ন পরমাণু থেকে এক মোল ইলেকট্রন গ্রহণ করে এক মোল ঋণাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তি নির্গত হয়, নির্গত মানে কি বের হয়ে যায়, তাকে ইলেকট্রন আসক্তি বলে। তাহলে গ্যাসীয় অবস্থায় অবস্থায় কোনো মৌলের এক মোল বিচ্ছিন্ন পরমাণু থেকে এক মোল ইলেকট্রন প্রবেশ করিয়ে ইলেকট্রন প্রবেশ করিয়ে এক মোল ঋণাত্মক আয়নে পরিণত করতে ঋণাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তি নির্গত হয়, যে পরিমাণ শক্তি নির্গত হয় তাকে ইলেকট্রন আসক্তি বলে। তো গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের এক মোল বিচ্ছিন্ন পরমাণু থেকে এক মোল ইলেকট্রন প্রবেশ করিয়ে এক মোল ঋণাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তি নির্গত হয় তাকে কি ইলেকট্রন আসক্তি বলে। ইলেকট্রন আসক্তি একটি কি চাপোৎপাদী প্রক্রিয়া। ইলেকট্রন আসক্তি তাপ উৎপাদী প্রক্রিয়া। নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন আসক্তির মান শূন্য। নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন আসক্তির মান শূন্য। তো ইলেকট্রন আসক্তি, ইলেকট্রন গ্রহণ করা, তো একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে কি ইলেকট্রন আসক্তি মান কম হয়, আর একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে ইলেকট্রন আসক্তি বৃদ্ধি পায়, একই গ্রুপের উপর থেকে নিচে গেলে ইলেকট্রন আসক্তি হ্রাস পায়। একই গ্রুপের উপর থেকে, তো একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে ইলেকট্রন আসক্তি বৃদ্ধি পায়, একই গ্রুপের ওপর থেকে নিচে গেলে ইলেকট্রন আসক্তি হ্রাস পায়। ইলেকট্রন আসক্তি হ্রাস পায়। একই গ্রুপের উপর থেকে নিচে গেলে কি পরমাণুর আকার বৃদ্ধি পায়, আকার বড় হয়। আকার বড় হলে কি ইলেকট্রনকে আকর্ষণ করে, প্রোটন যে আকর্ষণ করবে, বাইরে একটা ইলেকট্রন থাকলে যে আকর্ষণ করবে, ওই আকর্ষণ শক্তি কি কম হয়।
তাই কি কোনো ইলেকট্রন কি ঢুকতে চায় না। তাই একই গ্রুপের উপর থেকে নিচে গেলে ইলেকট্রন আসক্তি হ্রাস পায়, আর একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে কি আকর্ষণের মান বেশি থাকে। পরমাণুর আকার কি, পরমাণুর আকার কিন্তু একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে হ্রাস পায়, তাদের মধ্যে কি আকর্ষণের মান বৃদ্ধি পেয়ে থাকে। তাই যদি ইলেকট্রন ভিতরে প্রবেশ করতে চায়, একটু কাছাকাছি আসে, তাদের আকর্ষণের বেশি মান বেশি, আকর্ষণের মান বেশির কারণে কি সরি ইলেকট্রন প্রবেশ করে। আশা করি বুঝাইতে পারছি নাকি পেলাম। তো একই গ্রুপের উপর থেকে নিচে গেলে ইলেকট্রন আসক্তি হ্রাস পায়। এর একটি ব্যতিক্রম আছে, ব্যতিক্রম হচ্ছে হ্যালোজেন গ্রুপ সূত্রর ক্লোরিন আর ফ্লোরিনের। যেহেতু ফ্লোরিন উপরে, ফ্লোরিনের নিচে হচ্ছে ক্লোরিন, তাই হওয়ার কথা ছিল কি যে ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি ক্লোরিনের চেয়ে বেশি, কিন্তু বাস্তবে এটা ঘটে না। বাস্তবে কি ক্লোরিনের ইলেকট্রন আসক্তি ফ্লোরিনের চেয়ে বেশি, কারণ কি চার্জ ঘনত্বের কারণে। চার্জ ঘনত্বের কারণে ফ্লোরিনের চেয়ে ক্লোরিনের ইলেকট্রন আসক্তি বেশি, ইলেকট্রন আসক্তি বেশি। ধরো ক্লোরিনের নিউক্লিয়াস 1 2, ক্লোরিনের 9টা ইলেকট্রন, তাহলে 1 2 3 4 6। আর ক্লোরিনের কি ক্লোরিন 1 2 3, দুইটা 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7। মানে ফ্লোরিনের আকার ছোট কিন্তু চার্জ ঘনত্ব বেশি। ফ্লোরিনের চার্জ ঘনত্ব বেশি। যখন বাইরে থেকে একটা ইলেকট্রন আসবে, এসে যখন এই ফ্লোরিনে ঢুকতে চাইবে, কিন্তু তখন কি ফ্লোরিনের যে ইলেকট্রনগুলো আছে এর চার্জ ঘনত্ব বেশি হওয়ার কারণে কি ঢুকতে বাধা প্রদান করবে। আর এখানে কি ক্লোরিনের আকার বড়, চার্জ ঘনত্ব কম, তাই কি ইলেকট্রন যখন একটা ক্লোরিনের কাছাকাছি আসবে কি সহজেই ইলেকট্রন প্রবেশ করবে। তাই কি চার্জ ঘনত্বের কারণে ক্লোরিনের ইলেকট্রন আসক্তি ফ্লোরিনের চেয়ে বেশি। চার্জ ঘনত্বের কারণে ক্লোরিনের ইলেকট্রন আসক্তি ফ্লোরিনের চেয়ে বেশি। একই ইলেকট্রন যখন এলো ধাতু, ধরো একটি ধাতুতে ইলেকট্রন প্রবেশ করা কিন্তু সহজ, তাই ইলেকট্রন আসক্তি কম হয়ে থাকে। পর্যায় 1 2 এ গ্রুপ 1 2 এ গ্রুপ 1 এ ধরো সোডিয়াম লিথিয়াম নেই। লিথিয়ামের ইলেকট্রন সংখ্যা 3টা। এর বাইরে থেকে ইলেকট্রন যদি আসে ঠাস করে প্রবেশ করবে, কোনো বাধা বিপত্তি নাই, ফাঁকাতে ভর্তি। কিন্তু যখন কি নিয়ন ফ্লোরিনের মধ্যে ইলেকট্রন প্রবেশ করবে, কি ফ্লোরিনের মধ্যে ইলেকট্রন বা অক্সিজেন, ফ্লোরিনের মধ্যে ইলেকট্রন প্রবেশ করবে, হিলিয়াম বোরন কার্বন নাইট্রোজেন অক্সিজেনে নেই, অক্সিজেন 1 2 1 2 4 6টা। অক্সিজেনে কি ইলেকট্রন প্রবেশ করতে কি লিথিয়ামের চাইতে বেশি শক্তির প্রয়োজন, বেশি শক্তি নির্গত হবে। তাই কি একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে ইলেকট্রন আসক্তি হ্রাস পায়, আর একই গ্রুপের উপর থেকে নিচে গেলে ইলেকট্রন আসক্তি
হ্রাস পায়, আর একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে ইলেকট্রন আসক্তি বৃদ্ধি পায়, আর একই গ্রুপের উপর থেকে নিচে গেলে ইলেকট্রন আসক্তি হ্রাস পায়। আশা করি বোঝাইতে পারছি। আর কিছু নাই। ইলেকট্রন আসক্তি। তারপর কি? তারপর হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ ঋণাত্মকতা কি? কোনো একটা সমযোজী যৌগের অণুতে উপস্থিত দুটি ভিন্ন মৌলের পরমাণুর মধ্যে একটি মৌল শেয়ারকৃত ইলেকট্রনকে তার নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতাকে কি তড়িৎ ঋণাত্মকতা বলে। সমযোজী যৌগের অণুতে অনুপস্থিত সমযোজী বানান কেমন? কোন সমযোজী যৌগের অণুতে উপস্থিত যৌগের অণুতে উপস্থিত সমযোজী যৌগের অণুতে উপস্থিত দুটি ভিন্ন পরমাণুর মধ্যে